হয়ে গেছে, আর বিকেল বেলা মানেই চায়ের সাথে মুখরোচক কিছু খাবার। আর আজকে আমার এই মুখরোচক খাবারের লিস্টে আছে পাপড়ি চাট, সবার ভীষণ প্রিয় একটি সুস্বাদু খাবার। ঝুমুর দারুণ আমাদের পাপড়ি চাট বানায়, তাই ও আজকে আমাদের সকলকে পাপড়ি চাট বানিয়ে খাওয়াবে। টেবিলে রেখে বোধহয় বানানোর অভ্যেসটা নেই, না? কাগজে বানানো না, আমরা গাড়ির উপরে রেখে বানাই। সেই গাড়ি নিয়ে ঘোরো? হ্যাঁ, গাড়িটা লাগানো থাকে। ও, রাস্তায় দাঁড়িয়ে ওখানে তৈরি ওখানে মশলাটা কি আছে? ধনে, জিরে আছে, তেজপাতা আছে, ছোট এলাচ আছে, সব গুঁড়ো ছেঁকে নিয়ে গুঁড়ো। এটা তেঁতুল থাকে, চিনি থাকে, খেজুর থাকে, আমসত্ত্ব, কিশমিশ দিয়ে। বুঝতেই পারছেন নিমকি, টক জল, আলু কাবলির মতো একটা দারুণ জিনিস তৈরি হচ্ছে। এবার সেটা পাপড়ির উপরে দেওয়া হবে। একটু ধনে পাতা দেবো, একটু চাটনি দেবো আগে একটু উপরে, আর দই। হ্যাঁ। এবার আমার পাপড়ি চাটটা তৈরি হচ্ছে। খুব ভালো, 10-এ 10। যেরকম আমাদের কলকাতায় সুন্দর পাপড়ি চাট হয়, সেরকম শ্রীরামপুরে ঝুমুরের পাপড়ি চাটও অসাধারণ। আপনাকে খাওয়াতে পেরে আমি ধন্য হয়ে গেছি। সবাইকে আমরা এখন পরিবারে নিয়ে যাবো এবং আজকে পর্ব শুরু করবো। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই সানফিশ, নরিলাইট, চার্মিস এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। অক্লান্ত পরিশ্রম করে সব বাধাকে তুচ্ছ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারা এগিয়ে যাচ্ছেন প্রতিদিন। তেমনই 4 জন দিদি আজকে হাজির আমার মঞ্চে। সবাই পরে আমি উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছে সুজাতা রায়। নমস্কার দিদি। নমস্কার। আমি বিরাটি থেকে এসেছি। আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এক হাতে সংসার সামলিয়ে, ছেলে সামলিয়ে, আমার মা বাবাকে সামলিয়ে, আরো 3টে স্টেট নিয়ে মেডিসিনের সেলস করছি। সেই গল্পই আমি আপনার সাথে করতে এসেছি। ভেরি গুড সুজাতা, 3টে রাজ্যে মেডিসিনের সাপ্লাই করছো? আমি 3টে স্টেট নিয়ে কাজ করি, আসাম, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল। ভেরি গুড, গল্প করবো তোমার সাথে। ঝুমুর, তোমার পাপড়ি চাট তো খেলাম, তুমি শ্রীরামপুর থেকে এসছো তাই তো? হ্যাঁ দিদি। আজকে এসে এখানে ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। গল্প করবো তোমার সাথে। অনুশ্রী রাউতাইজ। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুর দাঁতন মনোহরপুর থেকে এসেছি। আমি একজন স্বাস্থ্য পরিসেবিকা। মানুষের পাশে কেমনভাবে দাঁড়াতে পেরেছি সেই নিয়ে আপনার সঙ্গে গল্প করতে এসেছি। ঠিক আছে। চন্দনা মণ্ডল। নমস্কার দিদি, আমি আসছি আসানসোল থেকে। তো আমি পেশায় একজন প্রাথমিক শিক্ষিকা। তো আমার জীবনের দুটো খুব বড় অধ্যায় আছে, যেগুলো আমি তোমাকে আজকে শোনাতে চাই। ঠিক আছে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা, দিদি মেভো জয়তে। সুজাতা, হ্যাঁ দিদি। এক হাতে সংসার সামলাচ্ছ, বাচ্চাকে মানুষ করছো, তার সাথে তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। দিদি 16 বছর বয়সে আমি বাবা মার অমতে পালিয়ে গিয়ে বিয়ে করি। 1 বছর বাবা মা আমার সাথে কোনো সম্পর্ক রাখিনি। তারপরে আমার স্টিল বর্ন একটা বেবি হয়, যেটা আমার অসুস্থতার কারণে পেটের মধ্যে সেটি মারা যায়। তখন কি আমার বাবা মা আমার সাথে জড়িত হলাম। তারপরে আমার এখন যে ছেলে রয়েছে সে 1 বছর পরে আসলো। আমার হাজবেন্ডের একটা প্রবলেম ছিল ভার্সুলার ডিজিজ নামে, যেটা কিনা 1 লাখ লোকের মধ্যে একজনের হয়। বিয়ের আগে আমি জানতাম বলতে প্রবলেম আছে, যেটার জন্য আমার বাবা মার একটু অমত ছিল, কিন্তু আমি এতটা যে জড়িত, এতটা জটিল সেটা আমি জানতাম না। আর তখন অনেক ছোট ছিল, তখন আমি অনেকটাই ছোট ছিলাম, অনেক ছোট বয়সে রিলেশনে ছিলাম। বিয়ের পরে যখন আমার ছেলের বয়স 4 মাস, তখন থেকে দিদি আমার হাসপাতালের দৌড় শুরু হলো। জীবনটা হাসপাতালে 10টা বছর কাটিয়ে দিয়েছি আমি। কি রোগটা কি? ভার্সুলার ডিজিজ মানে এটা হচ্ছে শিরাতে প্লট হয়ে যেত, রক্ত জমাট বেঁধে যেত। তার ফলে ব্লাড সার্কুলেশন ঠিক মতন হতো না। না হওয়ার ফলে ওর হাতে 10টা আঙুল কেটে বাদ দেওয়া হয়েছিল। চলতে চলতে এরকম হলো, 10টা বছর কাটলো জীবনের। পয়সা করি কোত্থেকে জোগাড় হতো সুজাতা? পয়সা করে বলতে রেন্টে ঘর ছিল আমাদের, বাবার সাপোর্ট ছিল প্রচুর,
শাশুড়ি মারা যায়, আমার দেওর ছেলে চলে যায়। ভগবান যখন সব রাস্তা বন্ধ করে দেয়, একটা রাস্তা খুলে দেয়। বরের হয়তো আত্মীয় স্বজন পরিজন কেউ ছিল না, কিন্তু তার বন্ধু বান্ধবের সাপোর্ট আমি ভীষণভাবে পেয়েছি। তারা টাকা পয়সা দিক থেকে শুরু করে ম্যানুয়াল সাপোর্ট তারা ভীষণভাবে আমাকে করেছে। আর তার সাথে ছিল আমার মা বাবা। মা শুধু বলেছিল তোর ছেলেকে আমি রাখবো, তুই নিজের পায়ে দাঁড়া। অনেক কষ্ট করেছি। শুধু আমি আজকে 6 বছর হয়েছে আমি মেডিসিনের সাথে যুক্ত। তার আগে আমার জীবনে আমি অনেক কিছু চেষ্টা করেছি। বুটিকের কাজ শিখেছি, আমি তথ্য সাজানো শিখেছি, যে পথে আমার লাইফটাকে দাঁড়ায়। টিউশনি পড়াতাম বাড়িতে বা ছোট ছোট বাচ্চাদেরকে। এই করতে করতে আমার হাজব্যান্ডকে একটা সময় আসলো তার পাটা কেটে বাদ দিতে হলো। আমি আর্টিফিশিয়াল লিম্ফ লাগিয়ে দিলাম যাতে সে চলাফেরা করতে পারে অন্তত। তো এই সব কিছুর খরচ তুমি একা বহন করতে? আমার বাবার সাপোর্ট ছিল আর ওর বন্ধু বান্ধবের সাপোর্ট। আমি তো তখন দিদি 5,000 টাকার মাইনে সবে মেডিসিনে ঝুঁকেছি। একটা কোম্পানিতে কাজ করছি, রেন্টে ঘর, 2-2,500 টাকা তোমার রেন্ট দিতেই চলে যেত। একদিন এরকম হলো, তাকে হসপিটালে নিয়ে যেতে হলো। তাকে গলার এখান থেকে সিরিঞ্জ ঢোকানো হয়েছিল। হওয়ার পরে বাড়িতে আসার পরে একটা ঝুট ঝামেলার সৃষ্টি হয়। আমি বলেছিলাম যে এরকমভাবে করতে থাকলে আমি কত লোক সাপোর্ট করবে। ডাক্তার আমার হাজব্যান্ডকে স্মোক করতে বারণ করেছিল, টোটালি, কিন্তু সেটা সে শুনতো না। একটা বাচ্চা, তার মুখের দিকে তাকাতে হবে, তাকে তখন আমি সবে স্কুলে দিয়েছি বলে আমি তাকে রেখে আমি ওষুধ আনতে গেছিলাম। এসে দেখলাম আমার হাজব্যান্ড সুইসাইড করেছে। বছর বয়সে দিদি আমি বিধবা হই। যে বয়সে মেয়েরা হয়তো নিজের জীবন শুরু করে। আমার বন্ধু বান্ধবী যারা আমার সাথে ছিল, একসাথে পড়াশোনা করতাম, সবাই তখন কেউ হয়তো বিয়েও করেনি, কেউ হয়তো তখনও পড়াশোনা করছে। কিন্তু আমি আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি ঘুরে দাঁড়ালাম যে না, আমাকে বাঁচতে হবে। আমি যে প্রফেশনের সাথে দিদি যুক্ত, সেই লাইনে তখন কোনো মেয়ে ছিল না। কাজের কি ব্যাপারে তোমার তো কোনো অভিজ্ঞতা ছিল না? আমার কোনো অভিজ্ঞতা ছিল না। প্রফেশনে কেন এলে? তখন আমি একটা শপিং কমপ্লেক্সে কাজ করতাম। একজনের জামাইবাবু, আমার এক বান্ধবী জামাইবাবু আমাকে সাথে পরিচয় হওয়াতে আমাকে বলেছিল মেডিসিনে কাজ করবে, সেলসে, তুমি পারবে। তা আমি বললাম মেডিসিনের কোনো আইডিয়া নেই, কি করে পারবো? বলছে তুমি পারবে। হঠাৎ শপিং মলে একটা পুজোর ছুটি ছাটা নিয়ে আমার সাথে একটু ঝামেলা বাঁধলো। আমি সেই দিনই, লক্ষ্মী পুজোর দিন, আমার আজও মনে আছে, 7 বছর আগে আমি তাকে ফোন করি যে আপনি যে কেন, আমার তখন একবেলা যদি আমি কাজ না করি আমার পক্ষে সম্ভব না, আমার ছেলে রয়েছে, আমার ঘর ভাড়া রয়েছে। আমি তাকে ফোন করলাম, সে তখন বললো হ্যাঁ আছে কাজটা, তুমি আসো। আমি গেলাম। তখন আমি কলকাতার ময়দা বিল্ডিং আর বাগড়ি মার্কেটে শুধু অর্ডার কাটতাম। প্রায় 30-35টা দোকান ছিল। সকালবেলা অফিসিয়াল কাজ করতাম, 4টের পর আমি মার্কেটে নামতাম। সেখান থেকে আমি শিখি। ওই দাদাও আমার কাছে একটা গড গিফটের মতন এসেছিল আমার জীবনে। তার কাছে আমি 1.5 বছর চাকরি করি। মেডিসিন সম্বন্ধে আমার জ্ঞান হয়, কম্পোজিশন সম্বন্ধে নলেজ হয়, কোন মেডিসিন কি কাজে লাগে, বই পড়ি। করতে 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 আমি তখন ডিস্ট্রিক্টের অফার পেলাম যে তুমি বাইরে নামো, কলকাতাটাকে ছাড়ো। তখন আমাকে অনেকে বলেছে তুমি পারবে না। কারণ এই কাজটা কিন্তু মূলত পুরুষ মানুষদেরই বেশি দেখা যায়, কারণ এটা মহিলা কেন্দ্রিক কাজ নয়। এথিক্যালে যে সমস্ত হসপিটালে মেয়েরা থাকে, এথিক্যাল মেডিসিনে তাও মেয়েরা থাকে, কিন্তু জেনারিকে আমি আগে কোনো মেয়ে ছিল না। একটা মেয়ে কি করে হোটেলে গিয়ে রাতে থাকবে? কিন্তু আমার মনে একটা জেদ চেপে গেছিল যে এই প্রফেশনটাকে আমি বলবো। আজকে আমার দেখা দেবী জেনারিকে আরও 20টা মেয়ে কাজ করছে, এটা আমার কাছে গর্ব। সবাই আমাকে দিদি দিদি বলে ভালোবাসে, যে কোনো রকম অসুবিধা হলে, কোম্পানির দরকার হলে, কাজের দরকার হলে তারা আমাকে ফোন করে। যাই হোক দিদি, হাজব্যান্ড মারা যাওয়ার পর 5টা বছর রানিং চলছে, আমি জীবনে মুভ করে দাঁড়িয়েছি। আজকে আমি আমার ছেলের কাছে আমি মা আর বাবা দুটোই। বলছি কথা শুনছো না কেন? মা কত কষ্ট করছে দেবর্গ,
মার পাশে থাকতে হবে, মা যাতে দুঃখ না পায় সেটা তোমাকে দেখতে হবে। মা তোমাদের জন্য তো এত কঠিন পরিশ্রম করছে, প্রত্যেক দিন সারাক্ষণ বাইরে বাইরে ঘুরছে, কাজ করছে। মা তো আনন্দ করছে না, মা তো কাজ করতে যাচ্ছে। তা তোমাকে তো বড় হতে হবে, খুব তাড়াতাড়ি ভালো পড়াশোনা করে বড় হতে হবে। হ্যাঁ হবো। ওকে, ভেরি গুড দেবার্গ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শ্রেতা এসো একটু হাত মিলিয়ে নি। জীবনটা লড়াই করার, সবাইকে লড়াই করতে হয় প্রতিনিয়ত, কাউকে কম কাউকে বেশি। তোমাকেও লড়াই করতে হচ্ছে, সেটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করো। দিদি আমি প্রস্তুত তার জন্য। একদম, তা না হলে কিন্তু জীবনে প্রচুর কষ্ট পেতে হবে, বুঝতে পেরেছো? কষ্টটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নাও। লেটস হোপ ফর দ্য বেস্ট, ঠিক আছে? ভালো থাকবে। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা একটু বুঝিয়ে দিই। দেখো এখানে একটা স্লিপ আছে, স্লিপে চড়তে হবে, স্লিপ থেকে স্লিপ খেয়ে নামতে হবে। 3টে হাঁড়ি আছে সামনে, হাতে লাঠি থাকবে, সেই লাঠি দিয়ে হাঁড়িটাকে ভাঙবে, ভেঙে এখানে আমার কাছে ফেরত আসবে। আমি একটা ছোট কাঠি দেবো, সেই কাঠিটা নেবে, নিয়ে টানেলের মধ্যে ঢুকবে। 5টা বেলুন আছে, সেই বেলুনগুলোকে কাঠি দিয়ে ফাটাতে হবে, দিয়ে আবার আমার কাছে ফিরবে। এই পুরো খেলাটা যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সুজাতা। স্টার্ট। সুজাতা খেলাটা শেষ করেছে 23 সেকেন্ডে। এসে গেছে দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন, 10ই নভেম্বর মালদা টাউন হাই স্কুলে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট, মারিলাইট, চার্মিস এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। ঝুমুর, বলো তোমার এই পাপড়ি চাটের গল্পটা একটু শুনি, কিভাবে শুরু হলো এই ব্যবসা তোমার? আমার 2 বোন 1 ভাই, মধ্যবিত্ত ঘরের আমি মেয়ে। বাবা একটা রবার ফ্যাক্টরিতে চাকরি করতো, ছোট একটা রবার ফ্যাক্টরিতে, অভাবের মধ্যেই চলতো। আমার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায়, মাত্র 14 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে, সেখানেও সেই অভাব। স্বামী একটা কাজ করতো সোনার উপর দোকানে, মাত্র 1200 টাকা মাইনে পেত। সেখান থেকেই চালাতে হতো সংসার, খুবই কষ্ট ছিল। তারপরে আমার মেয়ে হয়, সেই একটা বাচ্চা হওয়া মানেই তো, মেয়ে হওয়া মানেই তার দুধ, তার সব কিছু খাবার আছে, সে জোগাতে পারতাম না। আর আমার হাজব্যান্ড তখন মাছ ব্যবসা শুরু করে, দোকানেও কাজ করতো, আবার মাছ বিক্রি করা শুরু করতো। আচ্ছা, কিছুদিন পরে দোকানের কাজটা চলে যায়, তখন শুধু ওই মাছ বিক্রির ওপরেই ভরসা, সংসার চলতো না। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার বাড়ির কিছু 10-15 মিনিটের রাস্তা, একটা ছেলেদের স্কুল আছে, সেখানে আমরা দুপুরবেলা ঝালমুড়ি, পাপড়ি চাট, নিমকি চাট এসব বিক্রি করা। ওকে বললাম যে তুমি তাহলে, এই ভাবনাটা কার মাথায় এলো? আমি ওকে বললাম যে তাহলে দুপুরবেলা তো টিফিনটা দরকার লাগে, তো টিফিনটা তাহলে ওখানে আমরা বিক্রি, তখন অল্প অল্প নিয়ে যেতাম, তখন হয়তো একটা প্যাকেট মুড়ি নিয়ে যেতাম, 1 প্যাকেট নিমকি নিয়ে যেতাম, অল্প একটু পাপড়ি নিয়ে যেতাম, নিয়ে গিয়ে বিক্রি করতাম, দেখতাম যে কেনা হয় কি না হয়। ঝালমুড়ি বানানোটা জানতে? হ্যাঁ, তখন পাপড়ি চাটটা আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছিল। আচ্ছা, দেখতাম যে না ভালোই বিক্রি হচ্ছে, টিফিন তো সবাই খায়, তখন সেই থেকে আস্তে আস্তে আর একটু বেশি বেশি নিয়ে যাওয়া শুরু করলাম। দেখছি না ঠিক হচ্ছে। বিকালবেলা তো মেয়েরা তো ঘরে, আমরা তো ঘরেই বসে থাকি বিকালে তো সেরকম তো কিছু কাজ থাকে না, তাহলে ওই ব্যবসাটাই আমি বিকালবেলা করি। তখন আমি ওই রাস্তার ওপরই ওই ঠেলা গাড়িটা, মাছ ব্যবসাটা তখন করতো, কেন ওই করেই চলতো আমাদের। কি কি পরিবর্তন হয়েছে ঝুমুর? যেখানে আমরা ধরুন ছোট একটা ঘরে, আমরা 7 ফুট বাই 7 ফুট ঘরে আমরা থাকতাম, যেখানে মানে কারেন্ট ছিল না। যদি আমার শ্বশুরমশাই ঘরের বিছানায় যদি শুয়ে থাকতো, যে মেয়েটা যদি দিনের বেলা ঘুমিয়ে পড়তো, যে মেয়েটাকে বিছানায় শোয়াবো, সে জায়গা ছিল না। ঝালমুড়ি, পাপড়ি চাট সব বিক্রি করে আজ আমার মেয়েকে সচ্ছল জীবন দিয়েছি। আমি হয়তো যেগুলো ছোটবেলা, আমাদের তো অভাবের সংসার ছিল, যেগুলো হয়তো আমি ছোটবেলায় পাইনি, সেইগুলো আমার মেয়েকে আজকে দিয়েছি। আমার মেয়ে কম্পিউটার শেখে, মেয়ে ক্লাস 11-এ পড়ে, আর ভালো একটা স্কুলে পড়ে। সেখান থেকে আজকে একটা ফ্ল্যাট কিনেছি। আচ্ছা, যেখানে আমি একদিন হয়তো পা ছড়িয়ে শুতে পারিনি, এরকম অবস্থা গেছে, মেয়েকে শোয়াতে পারিনি, সেখান থেকে আজকে আমি শ্রীরামপুরে আমি কিনেছি। খুব ভালো। মোটামুটি কিরকম বিক্রি হয় ঝুমুর সারাদিনে? মোটামুটি আমার 1000 টাকা বিক্রি আছে। আর স্কুলের সামনে সুবিধে হয়েছে? এখন আসলে 20 টাকাই রাখছি, যে পরে ভবিষ্যতে ভাবছি বাড়াবো, এখন তো 20 টাকাই রাখিছি, তাতে তোমার প্রফিট থাকে। হ্যাঁ। আর যারা লোকজনরা খায়, ছেলেমেয়েরা, তারা কি বলে? সবাই বলে যে খুব ভালো। এমনকি আমার পাপড়ি চাট ওখান থেকে হাওড়া পর্যন্ত চলে আসে, হয়তো কেউ বাপের বাড়ি আসছে নিয়ে আসে, যে বলে গেল কি, হয়তো বলে যে আমাকে এটা প্যাকিং করে দিতে হবে, সে নিয়ে চলে এলো, কোনো অসুবিধা হয়।
দোকানের নাম দিয়েছো? দোকানের দাম এখনো পর্যন্ত এবার থেকে নাম দিয়ে দেবে ঝুমুর দিদি নাম্বার 1 পাপড়ি চাট। রেডি স্টার্ট ঝুমুর গো। दाएं पटाखा बाएं पटाखा बाजे धाएं 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 पटाखा अरे दाएं पटाखा बाएं पटाखा बाजे धाएं 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 पटाखा पटाखा ঝুমুরের টাইম 24 সেকেন্ড। দিনের পর দিন পাপড়ি চাট বিক্রি করছো, হ্যাঁ দিদি। তার সাথে সংসার সামলাচ্ছো, সন্তানকে মানুষ করছো। তুমি হচ্ছে আজকে চার্মিস মাল্টিপারপাস দিদি। চার্মিস যেমন শীতকালে আমরা মাল্টিপারপাস কারণে ইউজ করি, ঠিক সেরকমই ঝুমুর বিভিন্ন কাজ করে জীবনে এগিয়ে যাচ্ছে। চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার ঝুমুরের জন্য। আমরা নিয়ে নিচ্ছি একটা চার্মিস খুশির বিরতি, ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই সানফিস্ট মারিলাইট, চার্মিস এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। অনুশ্রী, তোমার গল্প এবার শুনবো। কাজ করছো কতদিন হলো? 3 বছর। এখন তুমি কোথায় আছো? পশ্চিম মেদিনীপুরের কেশপুরে আছি। আচ্ছা, উপস্বাস্থ্য কেন্দ্রে আমাকে বসতে হয়। ওখানকার মানুষজন আসে, মেডিসিন দেই, ব্লাড প্রেশার মেপে দেই, আচ্ছা। জ্বর এবং সর্দি কাশি ডায়রিয়া যা নিয়ে আসে সেইগুলো আমি পরিষেবা করি। আসলে কি করে শুরু হলো, কি করে এই কাজ? ওইদিকে যখন বন্যা হতো তখন দেখেছি অনেক মানুষ বন্যার সময় না খেতে পেয়ে, না স্বাস্থ্য পরিষেবা পেয়ে মারা যাচ্ছে। সেই নিয়ে মনে গভীরে একটা ইচ্ছা ছিল যে আমি একজন স্বাস্থ্য পরিষেবিকা হব এবং মানুষের পাশে দাঁড়াবো। বাবা মায়ের তেমন আর্থিক অবস্থা ছিল না, বাবা শুধু চাষবাস করতেন, আমরা 3 ভাই বোন, আমি বড়। তাই মনের মধ্যে একটা ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়াতে পারি, বাবাকে হেল্প করতে পারি। এইচএস পাস করে যখন গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ার কমপ্লিট করলাম ইংলিশ অনার্সে, নার্সিংয়ের ফর্ম বেরিয়েছে, আমার তখন সেই ইচ্ছাটা মনের মধ্যে জেগে উঠলো। আমি নার্সিংয়ের ফর্ম ফিল আপ করে নার্সিংয়ের ট্রেনিংয়ে যাই। কমপ্লিট করার পর আমি 1 বছর বেলভিউতে চাকরি কাজ করি। করলে, আচ্ছা, ভেরি গুড। তারপর একটা সুযোগ এলো সরকারি চাকরি এবং আমার ফার্স্ট পোস্টিং হয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বহু দূর দিদি। প্রথম দিন যাই তখন পৌঁছাই বিকেল 5টার সময়। ওখানে একজন ডক্টর মাত্র, আমাকে নিয়ে 3 জন নার্সিং স্টাফ, একজন ফার্মাসিস্ট, একজন জিডিএ, একজন সুইপার, আর কেউ নেই। প্রথম দিন গিয়ে ডক্টর আমাকে বললেন যে এইখানকার মানুষজনের জীবনযাপন কেমন, ভাষাও বুঝতে পারবেন না, ভাষারও একটু প্রবলেম হবে। ওখানকার মানুষ হচ্ছে দিন আনে দিন খায়, হয়তো দুপুরবেলা খায়, রাতের বেলা খায় না, পেট ভর্তি করে খেতে পায় না, তাহলে তারা স্বাস্থ্যের কথা ভাববে কী করে? কিন্তু আপনাকে ওনাদের কাছে পৌঁছাতে হবে। আমি একজন ছেলে ডক্টর, আমার কাছে ওরা হয়তো সব কিছু খুলে বলতে পারবে না, কিন্তু আপনি তো মহিলা, আপনার কাছে সব খুলে বলতে পারবে। ওদের পৌঁছানোর আগে আপনাকে পৌঁছে যেতে হবে। ওখানে আমাদের একটা কোয়ার্টার দিয়েছিলেন ডক্টর এবং ওখানে থাকতাম। সেই 2 মাসে একবার বা 3 মাসে একবার বাড়ি আসতাম। ওখানে কত বছর ছিলে পুরুলিয়া? ওখানে আমি 2 বছর ছিলাম। অজপাড়াগা এবং মাত্র সারাদিনে 2 থেকে 3টে বাস চলে ওখানে। বৃষ্টিকালে কারেন্ট চলে গেলে দিদি 1 সপ্তাহ কারেন্ট চলে যায়। হ্যাঁ, স্নানের জল বয়ে বয়ে আমাদেরকে বাইরে থেকে আনতে হয়। ভগবান। তো মানুষজন একটু ভয় পেত আমাদের কাছে আসতে। আমরা মেডিকেল ক্যাম্প করে করে ওদের বোঝাতে। ডক্টর এবং নার্সিং স্টাফ, ফার্মাসিস্ট দাদা সবাই মিলে আমরা মানুষের কাছে পৌঁছে গেছি। 2 বছরের মধ্যে কিছু পরিবর্তন আনতে পেরেছিলে? হ্যাঁ দিদি, মানুষের মধ্যে পরিবর্তন এসেছিল? মানুষের যে এই যে জড়তা ভাবটা, মানুষ যে আমাদের কাছে আসতো না, সেইটা মানুষ আমাদের কাছে খুশি হয়ে আসে এবং আশীর্বাদ করে। তার পরিবর্তে কোনো দিন আমাদের কাছে সবজিটা, রান্না করা খাবারটা, এগুলো আমাদের কাছে এনে দিয়েছে। তো 2 বছর পরে নিশ্চয়ই মায়া পড়ে গেছিল? যখন আমার ট্রান্সফার কাম প্রমোশন লেটার আসে তখন অনেক মানুষ এসছে আমার কাছে দেখা করতে। যে সমস্ত মানুষরা আমার কাছে একটু ভয় পেত আসতে পরিষেবা নিতে, এবং কারেন্ট থাকতো না যখন, মোমবাতির আলো দিয়ে যখন আমি ডিউটি করেছি, সেই মানুষদের আন্তরিক ছোঁয়া সেদিন আমি মনের মধ্যে খুঁজে পেলাম। তারপর 2 বছর পরে কোথায় চলে 2 গেলে? বছর পর আমার যখন কমিউনিটি হেলথ অফিসার হব তার জন্য একটা ট্রেনিং হয় ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটালে এবং বিও হয়। সেই ট্রেনিং চলাকালীন আমার একটা ইস্যু আসে এবং সেই অবস্থায় আমি ডেলি জার্নি করেছি বাসে করে 50-100 কিলোমিটার যাতায়াত করতাম। হয়তো আমি সংসারের ডিউটিটা অনেকটা করতে পারিনি এবং আমার শাশুড়ি
খুবই আমাকে সাহায্য করেছেন এবং আমার হাজব্যান্ড প্রত্যেকটা কাজে আমাকে সাপোর্ট দিয়েছে। স্বামী কি করেন? হাজব্যান্ড প্রাইমারি স্কুল টিচার। আচ্ছা, আমার পোস্টিং হয় কেশপুর। এখন যেখানে আছি কেশপুরে আমার 6 মাস। আচ্ছা, ডিউটিটা হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্রে, ওখানে আমি হেড স্বাস্থ্য পরিসেবিকা হয়ে আমি নিজেকে গর্ববোধ করি। যেটুকু কাজ করেছো তাতে মানুষের মধ্যে তুমি সচেতনতা এনেছো। আপনি আশীর্বাদ করুন আমি যেন সারা জীবন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, পাশে যেন সবসময় থাকতে পারো। ভালো থেকো অনুশ্রী। गोल कटोरे नैना मेरे इतराते मुस्काते देख के मुझको चाल चलन कितनों के बिगड़े जाते अंग अंग मेरा जब डोले तो हेलो हाय बोले तन तन दूरी से निकले अंगारे तो कभी शोले সুজাতার টাইম ছিল 23 সেকেন্ড, টাইম ডিফারেন্স 1 সেকেন্ডে। অনুশ্রী খেলাটা শেষ করেছে 22 সেকেন্ডে। চন্দনা, হ্যাঁ দিদি, জীবনের দুটো অধ্যায়ের গল্প শোনাবে। 2 বছর বয়স থেকে মামা বাড়িতে মানুষ, 3 মামা 3 মামি এবং 4 ভাই বোন। মা বাবা? মা বাবা দিদি আমার গ্রামের বাড়িতে থাকে, ওখানে আচ্ছা। মা বাবা ভাই মুর্শিদাবাদের গ্রামের বাড়ি। তুমি মা বাড়িতে মানুষ? আমি ছোট থেকেই ভাই জন্মানোর পর থেকে আমি মামারাই নিয়ে চলে আসে আদর করে। যাই হোক, এইভাবেই মামিদের সাহচর্যে খুব ভালো ছোটবেলা কেটেছে। যখন আমি গ্র্যাজুয়েশন 3rd ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়। অনেক সম্বন্ধ আসছিল কলেজ লাইফে, মামারা একজনকে সিলেক্ট করে আমার বিয়ের সব কিছু ঠিক হয়। কিন্তু বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে মামারা জানতে পারে কিছু কিছু ব্যাপার, ওদের সন্দেহ হয়। কিন্তু আমি সেই মুহূর্তে মেন্টালি এতটাই এগিয়ে গেছি যে আমি পিছিয়ে আসতে পারি না। কি ব্যাপারে সন্দেহ হয় তাদের? মানে হালকা একজন ইনফরমেশন দিয়েছিল যে ছেলেটি চরিত্রগতভাবে খুব একটা ভালো নয়, এবং তারপরে শেষ মুহূর্তে কিন্তু আমার বাড়ির লোক আমাকে না করে। সেটা আমি শুনিনি, আমি মানসিকভাবে অনেকটা এগিয়ে গেছিলাম। এইভাবে হয়তো বয়সের দোষে অনেকটাই দুর্বল চেনা হয়ে পড়েছিলাম। পরিচিতটা হয়ে গেছে। হ্যাঁ, আর অভিনয় তো খুব ভালো করতো তারা, যার জন্য একদমই বুঝতে পারিনি আমিও। বিয়ের 15 থেকে 20 দিন পর আসল চেহারাটা বেরিয়ে আসে। তারপর তো চরম অত্যাচার, মানসিক এবং শারীরিক দুইভাবেই বাড়তে 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 শেষ অবধি বাড়িতে বলতে বাধ্য হই। কাজ কি করতে? কাজ একটা প্রাইভেট নার্সিং হোমে সুপারভাইজার ছিল। আচ্ছা, বিয়ের পর বুঝলাম যে পুরোটাই সাজানো। প্রথমে অ্যাডজাস্ট করার চেষ্টা করি কিছুদিন, তারপর মামাদেরকে বলি যে মামা আমার বড় ভুল হয়ে গেছে। তো মামারা সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে আসে ওখান থেকে। আমি দিদি 2 মাস মতো ছিলাম ওখানে। নিয়ে আসার পরে জীবনে আরেকটা অধ্যায় শুরু হয়। একটা জিনিস মনে হতো যে এই সমস্ত ধাক্কাটা সামলানোর একটাই ওষুধ আছে, একটা চাকরি। এবং আমার বাড়ির লোক, আমার মামারা, বিশেষত মামিরা আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছিল। তুই আগে একটা চাকরির ব্যবস্থা কর, উঠে পড়ে লাগি যে যেভাবে হোক একটা চাকরি আমাকে জোগাড় করতে হবে। যথেষ্ট পরিশ্রম করার পর আমি 2010-এ প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরিটি পাই। প্রাইমারি স্কুল ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদের সঙ্গে আমি দিনে 5.5 ঘন্টা কাটাই। তখন আমি খুব ভালো কাটাতাম। তারপর থেকে আবার মন খারাপগুলো পেয়ে বসতো, পুরোনো কথা মনে পড়তো, এবং সব থেকে বড় কথা কি, মানে আর কাউকে ভরসা করতে, বিশ্বাস করতে ইচ্ছে করতো না। মানে ছেলে হোক, মেয়ে হোক, সিনিয়র হোক, জুনিয়র হোক, এইভাবে চলতে চলতে আবার বাড়ি থেকে বললো যে এবার তো আবার সেটেল করতে হবে, এইভাবে তো জীবনটা নষ্ট করা যায় না। তখন দিদি আরও একটা কালো অধ্যায়, সম্বন্ধ প্রচুর আসছিল, 90% ফ্রড। যেখানে চাকরি করে বলছে সেখানে ওই নামে কোনো স্টাফ নেই। 3বার দিদি বিয়ের মানে প্রায় ফাইনাল হয়েও জাস্ট কয়েকদিন আগে ভেঙেছে। নোংরা দিকটা দেখেছি সমাজে, মন পুরোই ভেঙে গেছিল। যতক্ষণ স্কুলে থাকতাম আমি ততক্ষণ খুব ভালো থাকতাম, বাচ্চাদের সঙ্গে খেলাধুলো। আর থাকো কোথায় এখন? মামার বাড়িতেই ছিলাম এতদিন। এই 3 মাস হলো বিয়ে হয়েছে। ও তাই? বিয়ে হয়ে গেছে দিদি। আর ঠিকঠাক পাত্র পেয়েছো? অ্যাক্সিডেন্টালি পেয়ে গেছি। মানে কাউকে বিশ্বাস হচ্ছিল না গত কয়েক বছর ধরে। হঠাৎ একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে ওর সঙ্গে আমার আলাপ। আচ্ছা, তারপরে মনে হলো আর কিছু না হোক খুব ভালো বন্ধু হতে পারে ছেলেটি। গুড। বন্ধুত্বের থেকে আস্তে আস্তে ভালো লাগা। তারপর বাড়িতে বললাম, ও বললো। তো তোমার অতীতটা নিশ্চয়ই উনি জানেন বা জানতেন? সবটাই জানিয়ে দিয়েছিলাম। সব থেকে বড় কথা, ওর তো কোনো আপত্তি ছিলই না, এবং ওর বাবা মা ভালো করে আমাকে একদম নিজের মেয়ের মতো করে গ্রহণ করে নিয়ে এসেছেন তাদের। ভেরি গুড। অন্ধকারের পর আলো আসে একদম। এবং আমার জীবনে ভোর এসছে, ওখানেই বসে আছে গৌরব দাস। গৌরব, তুমি তাহলে পাশ করে গেছো চন্দনার খাতায়। থ্যাংক ইউ। চন্দনার তাহলে একটা বিশ্বাসের জায়গা এসছে। সত্যি 100% বিশ্বাস। সবার ভালোবাসায় মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছি। ভেরি গুড। আশা করি আরো ভালো হবে। তোমার দায়িত্ব চন্দনাকে ভালো রাখা এবং খুশি রাখা। সাথে থাকবো, ভালোবাসবো, এইটুকু কথা দিই। ব্যাস, আর কি চাই? তুমি কি করো গৌরব? হেলথ ইন্স্যুরেন্সে ইউনিট ম্যানেজার হিসেবে আসানসোলেই আছে পোস্টিং আমার। ওকে, থ্যাংক ইউ।
ভেরি গুড চন্দনা। ভালো থেকো চন্দনা, অল দ্য বেস্ট। হ্যাঁ, দিদি। নতুন জীবনে প্রবেশ করেছো, খুব ভালো করে সংসার করো, আনন্দে থাকো, পিছনের দিকে তাকাবে না। দ্বিতীয় অধ্যায় ভালো করে কাটো। রেডি চন্দনা, যাও স্টার্ট। ভেরি গুড। খেলা দারুণ জমে গেছে। অনুশ্রীর টাইম ছিল 22 সেকেন্ড, আমারও টাইম ডিফারেন্স 1 সেকেন্ড। চন্দনা খেলাটা শেষ করেছে 21 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে চন্দনা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে অনুশ্রী 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সুজাতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে ঝুমুর 5 পয়েন্টস। চন্দনার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। অনুশ্রীর পছন্দ ইন্ডাকশন ওভেন, সুজাতার পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, ঝুমুরের পছন্দ রাইস কুকার। এই রাউন্ডে হাই স্কোর চন্দনা 20 পয়েন্টস। চন্দনার জন্য ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের আমাদের স্পেশাল গেস্ট জলিদা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। এই শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পরে ছাড়ে না। গানের কথায় প্রেমকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বলো সুজাতা। কাঁঠালের আঠার সাথে। প্রেম যে 5 points। কাঁঠালের আঠা, সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। ছাড়ে না। এবার দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এমন একটা গান শোনাবে যার মধ্যে বৃষ্টি বা বাদল বা বারিশ এই শব্দটা আছে। বলো চন্দনা। বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। একদম 5 points। বৃষ্টি সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ল্যাম্পশেড। চাঁদ তারার ছবি এসছে, এমন গান শোনাবে যেটার মধ্যে চাঁদ বা তারা শব্দটি আছে বা দুটোই আছে। বলো ঝুমুর। চাঁদ কেন আসে না আমার ঘরে। 5 points। সঙ্গে ল্যাম্পশেড। একটা গান হয়েছে কেন? फूल बहारों से निकलो, हाय चांद सितारों से निकलो, फूल बहारों से निकलो, चांद सितारों से निकलो, दिल डूबो। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। সুজাতা। কোয়েল সে তেরি বলি কুকু কুকু টু কুকু কুকু। একদম 5 points। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইলেকট্রিক কেটল। और कब क्या हो जाए किसको खबर, आना चले झूम कर, ये जिंदगी एक लंबा सफर, पल भर के सब हम सफर, एक रात के मेहमान सब यहाँ, कल हम कहाँ तुम कहाँ, यम्मा 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 यम्मा, ये खूबसूरत समा, बस आज की रात है जिंदगी, कल
हम कहाँ तुम कहाँ अरे बस आज की रात है जिंदगी कल हम कहाँ तुम कहाँ গানের কথায় সুন্দরকে কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে বলো। খুবসুরত। खूबसूरत High five! समा সঙ্গে ইলেকট্রিক কেটল। रात है जिंदगी कल हम कहाँ तुम শুরু করব আমাদের থার্ড রাউন্ড। সানফিশ মারিলাইট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবে তিনি পেয়ে যাবেন সানফিশ মারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। এটা হেডফোন রাউন্ড। এখানে খেলতে আসবে তোমাদের পরিবারের লোকজন, সেই শব্দগুলো তোমাদের পড়ে শোনাবে। ওকে, প্রথমে খেলবে সুজাতা। সুজাতা, তোমার বাড়ি থেকে কে আসবেন? আমার বোন আসবে, তার নাম সুস্মিতা। এসো সুস্মিতা। বোনের ডাক নাম কি? জলেবি বাই। স্টার্ট। ওষুধ। 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 খই। খই। খই খই। ওল। সাইকেল। 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 চুরমুর। চুরমুর। সবুজ। চুরমুর। চুরমুর। সবুজ। সজনে। সজনে। সার্কেল। খই খই। ওই খই। খই খই খই। খই খই। হই হই। সজনে। 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 খোলো। বললেই তো না, চেষ্টা তো করতে হবে। দুটো পেরেছো, 4 পয়েন্ট। যে তিনটে পারোনি এবার শোনো মনের থেকে। খই। সজনে। চুরমুর। ঝুমুর কে আসবে? আমার হাজবেন্ড আসবে, নাম কি? পাঁচু গোপাল দাস। পাঁচু গোপাল, চলে এসো। আমি একজন ওর সারাদিন কি বলে? শান্তশিষ্ট পদ্মনিষ্ঠ ভদ্রলোক। একটি নিয়ে গলত ধর্ম ঢিউ পাটেতে নেই কোলে पोल पोल ধর্ম ঢিউ পাটেতে নেই কোলে বিস্কুট। বিট নুন বিট নুন বিন্নু। ভদ্রলোক टाटका হাতা। टाटका टाटका ছাতা। ছাতা। झुड़ी भाजा ঝুড়ি ভাজা। पटल পটল। टाटका আচার। टाटका ঠান্ডা। পারো ওদের চলন বলন দেখে टाटका टाटका ওর বাঁকা ধন ছাঞ্চা। टाटका চারটে পেরেছো, ভেরি গুড। 8 পয়েন্ট। যেটা পারোনি टाटका টাটকা। অনুশ্রী কে আসবে? হাজবেন্ড কি নাম? মানিক আইচ। মানিক বাবু আসুন। বরকে কি বলবে? যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে। স্টার্ট। মই মই ফোন। হাসপাতাল হাসপাতাল। নিমকি চিমনি। নিমকি ট্রিটমেন্ট। চালতা ডাক্তার। কটকি ওটি। কটকি ওটি। চালতা চালতা তারপরে কটকি ওটি। মই 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 বয়স। মই মই একটা পেরেছো, 2 পয়েন্টস। এই চারটে পারোনি, শোনো এবার। মই নিমকি চালতা কটকি চন্দনা, বরের নাম কি? গৌরব। গৌরব।
আলতা, আলতা, চানাচুর, চানাচুর, ঝুমকো, শুভ, ঝুমকো, বেগুন, 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 মানুষ, বেগুন, দোলনা, 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 ঝুমকো, স্বপ্ন, বেগুন, বেগুন, দোলনা, করলা, দোলনা, 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 ঝুমকো, তিনটে পেরেছো 6 পয়েন্ট। যে দুটো পারোনি শোনো এবার। ঝুমকো, দোলনা। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে ঝুমুর 8 পয়েন্ট। সানফেস মারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার ঝুমুরের জন্য। ঝুমুরের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে চন্দনা 6 পয়েন্টস। চন্দনার জন্য নন স্টিক কুকওয়্যারের সেট। থার্ড পজিশনে আছে সুজাতা 4 পয়েন্টস। ওকে, সুজাতার জন্য টি সেট। ফোর্থ পজিশনে আছে অনুশ্রী 2 পয়েন্টস। অনুশ্রীর জন্য রয়েছে জাগ এবং গ্লাসের সেট। এইবার আপনাদের সামনে সুযোগ এসেছে দিদি নাম্বার 1 এর অডিশনে সরাসরি চলে আসার। আপনার চার্মিস খুশির মুহূর্তের স্টোরি লিখে পাঠান নিচের এই অ্যাড্রেসে, তাহলে আপনি সুযোগ পেয়ে যাবেন দিদি নাম্বার 1 এর অডিশনে সরাসরি আসার। আমরা নিয়ে নিচ্ছি একটা চার্মিস খুশির বিরতি, ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, চার্মিস প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে রুটি মেকার। তিনটে শব্দ দেখতে পাচ্ছ, একটি করে অক্ষর নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাও। এবার বলো চন্দরা। মৌড়ালা, বোঝাও। মৌমাছির মৌ, মটরের র আর এলাচের লয়াকার, মৌড়ালা। 20 পয়েন্টস সঙ্গে রোচক অ্যাগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। তোমার মামি, তার একমাত্র নন্দাই, তার একমাত্র জামাই তোমার কে? এবার বলো। আমার বর। বুঝিয়ে দাও। আমার মামি, তার একমাত্র নন্দাই মানে আমার বাবা, তার একমাত্র জামাই মানে আমার বর। 20 পয়েন্টস সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং হ্যান্ড ব্লেন্ডার। 3 নম্বর প্রশ্ন চার্মিস প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। সারা বছর অপেক্ষা শীতকালের ফল, একসঙ্গে দুটি এলে বইছে নদীর জল, কি বিষয় ধাঁধা? এবার বলো চন্দনা। কুল। বোঝাও। সারা বছর অপেক্ষা করে শীতকালে আমরা কুল ফলটা পাই এবং কুল কুল একসঙ্গে দুটো কুল এলে সেটা নদী জল বড় শব্দ। 20 পয়েন্টস সঙ্গে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জুসার। পাশাপাশি ক্লু, ফুলের অংশ নামে পাই, তৃপ্তি করে আমরা খাই। ওপর নিচের ক্লু, পাখায় তার রঙের মেলা, আপন মনে বাগানে খেলা।
এবার বলো চন্দনা। পাশাপাশি পাপড়ি চাট, উপর নিচ প্রজাপতি। 25 সঙ্গে জুসার। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। দুটো শব্দে উত্তর, লয়কার দেওয়া আছে, বয়শূন্য র দেওয়া আছে এবং দন্তের ন দেওয়া আছে। এবার বলো ঝুমুর। তেলে ভাজার দোকান। দেখে নিই। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স যার, সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 চন্দনা মণ্ডল with 111 পয়েন্টস। চন্দনা জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আলতা, ইলিশ, চালতা, বালিশ, আমলকি। আমলকি, বারিশ, চালতা, ইলিশ, আলতা। একদম, ভেরি গুড। সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার চন্দনা। অনুশ্রী, এটা তোমার মেমেন্টো। উইনারের ট্রফি চন্দনা। দিদি নাম্বার 1 এর ব্যাজ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর স্যাশ। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকুন। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।